ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে ভারতীয় মুখ্য নির্বাচনী আধিকারিক সারা দেশ জুড়ে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে টোটাল যে এসআইআর প্রক্রিয়ার একটা শিডিউল পাবলিশ করেছেন এবং সেখানে এনুমারেশন ফর্ম পাবলিশ করা হয়েছে। দেখা যাচ্ছে যে এনুমারেশন ফর্ম, যেটা আগে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যে ফর্মটা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখনকার যে এনুমারেশন ফর্ম সেখানে বেশ কিছু চেঞ্জেস বা পরিবর্তন হয়েছে এবং সেখান থেকে ফাইনাল ডকুমেন্টের কথাও কিন্তু বলা হয়েছে, অর্থাৎ কি কি ডকুমেন্ট আপনার লাগবে সেগুলো কিন্তু ফাইনাল ভাবে বলে দেওয়া হয়েছে। তো আজকে ভিডিওতে আমি টোটাল যে এসআইআর প্রক্রিয়ার যে শিডিউল বা দিনক্ষণ তারিখ নিয়ে আমি আলোচনা করব এবং নতুন যে এনুমারেশন ফর্ম যেটা বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে দেবেন, সেই এনুমারেশন ফর্মটায় কি কি পরিবর্তন এসেছে, কি কি ডকুমেন্ট লাগবে, নতুন কি সংযোজন সেখানে হয়েছে, সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন। দেখুন যে টোটাল এসআইআর প্রক্রিয়া কি কি কোন কোন দিনে হবে। এখানে বলা হয়েছে যে 28 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে 3 নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত সেখানে কি হবে, বিএলওদের বা ইআরও বা এইআরওদের ট্রেনিং দেওয়া হবে এবং যে এনুমারেশন ফর্ম এটার প্রিন্টিং চলবে। তারপরে যেটা বলা হচ্ছে 4 নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত বিএলওরা আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে হাউস টু হাউস এনুমারেশন করবেন, অর্থাৎ বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম বিলি করবেন বা সেগুলো সংগ্রহ করবেন। সেটা কিন্তু 1 মাস হবে, অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তারপরে যেটা বলা হচ্ছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, যে একটা ড্রাফট রোল পাবলিশড হবে। আমি যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু 100% খেটে যাচ্ছে এখন। আমি এই ট্রেনিং পিপিটি নিয়ে কথা বলেছিলাম। তারপরে কি ড্রাফট রোল বা খসড়া তালিকা পাবলিশ হবে কত, 9 ডিসেম্বর। তারপরে দেখুন ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড, এই পিরিয়ডটা চলবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 8 তারিখ পর্যন্ত ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড, অর্থাৎ এই 1 মাস চলবে। তারপরে নোটিশ পেজ, অর্থাৎ যদি কাউকে সন্দেহ করে, আমি বলেছিলাম তাকে নোটিশ দেওয়া হবে, তাকে ডাকা হবে এবং তাকে হিয়ারিং করা হবে। অর্থাৎ যদি কারোর নাম 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে না মেলে তাদেরকেও কিন্তু নোটিশ করা হবে। সেই যে পিরিয়ড, হিয়ারিং পিরিয়ড, সেই পিরিয়ডটা চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি 2026 পর্যন্ত চলবে। তারপরে পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রাল রোল, অর্থাৎ একদম চূড়ান্ত তালিকা পাবলিশ হবে 7 ফেব্রুয়ারি 2026 সাল। এর আগের একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ড্রাফট রোল পাবলিশ কিভাবে হবে, কিভাবে ক্লেম এন্ড অবজেকশন পিরিয়ডটা হবে, কিভাবে আপনাদের ফাইনাল লিস্ট পাবলিশ হবে। টোটালটা কিন্তু একটা আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। যদি ভিডিওটা আপনারা না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিংক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এবারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে নতুন যে এনুমারেশন ফর্ম সেটা আপনাদের দেখাবো। প্রথমে দেখাই, যদিও আমার কাছে যে এনুমারেশন ফর্মটা আছে একটু স্পষ্ট, তবু আপনারা বুঝতে পারবেন। দেখুন ফর্মটা একটু অস্পষ্ট আছে, একটু দেখে নিই। এটা একটা এনুমারেশন ফর্ম। এনুমারেশন ফর্ম প্রথমে যেটা দেওয়া থাকবে, এনুমারেশন ফর্ম বলে লেখা থাকবে, তারপর নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, এখানে তারপরে বিএলওর নাম এবং তার ফোন নাম্বার এখানে কিন্তু লেখা থাকবে। প্রথমেই বিএলওর প্রয়োজনে আপনারা তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, তার ফোন নাম্বার দেওয়া থাকবে, তার নাম দেওয়া থাকবে। তারপর দেখুন এখানে যেটা দেওয়া আছে, আমি অন্য একটা পিডিএফ দেখাচ্ছি আপনাদের। দেখুন এই একটা এনুমারেশন ফর্মের উপরের পার্টটা আমি দেখাচ্ছি, পরপর সবটাই দেখাবো। প্রথমে যেটা আছে, এই ফর্মের একদম প্রথমে বিএলওর নাম থাকবে এবং তার কন্ট্যাক্ট নাম্বার এরকম জায়গায় দেওয়া থাকবে, ঠিক আছে, এনুমারেশন ফর্ম। তারপরে যেটা থাকবে, একজন ভোটারের নাম, এখানে এই জায়গাটায় ভোটারের নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে, তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা কিন্তু এখানে প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ লেখা থাকবে, আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না। তারপরে তার সিরিয়াল নাম্বার থাকবে, তার পার্ট নাম্বার থাকবে, তার পার্ট নেম অর্থাৎ বুথ নাম থাকবে, তার বিধানসভা নাম থাকবে, তার রাজ্যের নাম এখানে কিন্তু লেখা থাকবে। এখানেও আপনাদের কিছু করতে হচ্ছে না। তারপর একটা কিউআর কোড থাকবে। আমি আগের একটা এনুমারেশন ফর্ম দেখিয়েছিলাম যে সেখানে একটা কিউআর কোড এখানে থাকবে। তারপরে তার যে বর্তমান ভোটার লিস্টের যে ফটো, এখানে কিন্তু সেই ফটো দেওয়া থাকবে, ঠিক আছে, এখানে সেই ফটো দেওয়া থাকবে। এখানে যেটা বলা হচ্ছে যে পেস্ট কারেন্ট ফটো, এখানে বর্তমান একটা ফটো এখানে পেস্ট করতে বলা হচ্ছে। এই জায়গায় বর্তমান ফটো ঠিক আগের যে এনুমারেশন ফর্ম সেরকমই, কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসেছে, এটা দেখাচ্ছি আমি। তারপর নিচে যেটা বলা হচ্ছে, অল ইলেক্টরস আর রিকোয়েস্টেড টু পেস্ট দেয়ার রিসেন্ট কালার্ড ফটোগ্রাফস, প্রত্যেক ভোটারকে বলা হচ্ছে তাদের বর্তমান রঙিন ফটো এখানে দিতে। তাহলে বোঝা যাচ্ছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফটোটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু আজকে কিন্তু নির্বাচন কমিশন এখানে বলছে যে সমস্ত ভোটারদেরকে অনুরোধ করা হচ্ছে যে ফটো এখানে আপলোড করতে হবে, রঙিন ফটো, বর্তমান রঙিন ফটো, অর্থাৎ ফটো কিন্তু এখানে দিতেই বলছে, সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখুন আমরা চলে যাব পরের অংশে কি থাকবে এনুমারেশন ফর্মের। দেখুন আমি কাটা কাটা দেখাচ্ছি যেহেতু পরিষ্কার। এবারে যেটা করতে হবে, এটাও কিন্তু আগের ফর্মে ছিল, ডেট অফ বার্থ
এখানে কিন্তু ডেট অফ বার্থ লিখতে হবে, অর্থাৎ ভোটারের জন্ম তারিখ লিখতে হবে, সেই জন্ম তারিখটা লিখবেন যার জন্য আপনি প্রুফ দেখাতে পারবেন, সেই জন্ম তারিখটা এখানে লিখবেন। তারপরে যেটা করতে হবে, আধার নাম্বার লিখতে হবে, অর্থাৎ ওই ভোটারের আধার নাম্বার লিখতে হবে, আপনি আপনার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। আধার নাম্বার এটা অপশনাল, নাও লিখতে পারেন। তারপরে মোবাইল নাম্বার, আপনার ফোন নাম্বার এখানে লিখতে হবে। ফোন নাম্বারটা এমন দেবেন যেন আপনাকে কন্ট্যাক্ট করে পাওয়া যায়, এই নয় যে সেই নাম্বারে আপনি কখনোই রিচার্জ করেন না, এমন একটা নাম্বার দিয়ে রাখলেন, খামখেয়ালি একটা নাম্বার বা অন্য কারোর নাম্বার দিয়ে রাখলেন, এরকমটি নয়। কিন্তু আপনি আপনার নিজস্ব নাম্বার, চালু নাম্বার কিন্তু আপনি এখানে দেবেন, তাতে যেন রিচার্জ থাকে। অন্তত এই 2-3 মাস কিন্তু আপনার রিচার্জ করে রাখবেন। তারপরে দেখুন এখানে ফাদার্স নেম বা গার্জেন নেম, আপনি আপনার অভিভাবক বা বাবার নামে এখানে লিখবেন, এবং সে বাবা বা অভিভাবকের, এবং তারপরে যেটা বলা হচ্ছে ফাদার্স অর গার্জিয়ানস এপিক নাম্বার, এই ঘরে সেই বাবা বা অভিভাবকের তার এপিক নাম্বার এখানে লিখবেন। এটা ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি যদি লিখতে চান লিখবেন, না হয় না লিখবেন, থাকলে লিখে দেবেন। ঠিক আছে। তারপরে বলছে মাদার্স নেম, অর্থাৎ আপনার মায়ের নামটা এখানে লিখবেন। তারপরে মাদার্স এপিক নাম্বার, অর্থাৎ মায়ের যে ভোটার কার্ড নাম্বার সেটা এখানে লিখতে হবে, ঠিক আগের এনুমারেশন ফর্মের মতোই কিন্তু। তারপরে যেটা বলা হচ্ছে স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি আপনার স্বামীর নাম এখানে লিখবেন, বা পুরুষ মানুষ তাদের স্ত্রীর নামও এখানে লিখতে পারেন, এবং তাদের যে এপিক নাম্বার আপনারা লিখতে পারেন। এই পর্যন্ত কিন্তু আগের এনুমারেশন ফর্মের মতোই, কিন্তু যে চেঞ্জেস বা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনারা ভালো করে দেখেন। এই যে বিষয়টা এখানে যেটা বলা হচ্ছে, ডিটেলস ইন ইলেকট্রাল রোলস অফ প্রিভিয়াস এসআইআর টু বি ফিল্ড বাই ইলেক্টর, এই বিষয়টা মানে আগের যে এসআইআর হয়েছিল, অর্থাৎ আমাদের এখানে 2002 সালে হয়েছিল, সেই 2002 সালের ভোটার তালিকার ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করতে হবে, এবং সেটা কাকে ফিল আপ করতে হবে, টু বি ফিল্ড বাই ইলেক্টর, ভোটারের দ্বারাই কিন্তু ফিল আপ করতে হবে, এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি যে আগের ভোটার তালিকার ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে, যেটা আগের এনুমারেশন ফর্মে কিন্তু ছিল না, নতুন ফর্মে কিন্তু দেওয়া হয়েছে। কি লিখতে হবে, ইলেক্টর নেম, এখানে যেটা বলা আছে দুটো অপশন দেওয়া আছে, ভালো করে দেখে নিন দুটো অপশন। এই প্রথম অপশনে দেওয়া আছে ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকট্রাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট এসআইআর, যে লাস্ট এসআইআর হয়েছিল সেই এসআইআর যদি একজন ভোটারের নাম থেকে থাকে, তিনি কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন, অর্থাৎ প্রথম এই জায়গাটা ফিল আপ করবেন। আর 2002 সালের ভোটার তালিকায় যদি তার নিজের নাম না থাকে, বাবা মা দাদু দাদি মা ঠাকুরদা ঠাকুমার নাম যদি থাকে, তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন, অর্থাৎ এই পোরশনটা ফিল আপ করবেন। আর যাদের নিজেদের নাম 2002 সালের তালিকায় আছে, তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবেন। বুঝাতে পারলাম? এবার দেখুন কিভাবে ফিল আপ করবেন আমি একবার বলে দিচ্ছি। প্রথমে কি করবেন, ওই ভোটারের নাম, অর্থাৎ আপনার নিজের নাম, এখানে যদি আপনার 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে, তাহলে আপনার নিজের নামটা এখানে লিখবেন। আপনার এপিক নাম্বার, অর্থাৎ 2002 সালের যে এপিক নাম্বারটা ছিল, আপনার 2002 সালের ভোটার তালিকায় যে এপিক নাম্বার ছিল, সেই এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখবেন। যদি এখানে না থাকে, যদি অনেকের দেখা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকায় তার এপিক নাম্বার দেওয়া নেই, তারা এই জায়গাটা ফাঁকা রাখবেন, এপিক নাম্বার লিখতে হবে না। তারপর রিলেটিভ নেম, অর্থাৎ আপনার বাবা বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনার স্বামীর নাম, বাবার নাম এখানে লিখবেন। ঠিক আছে, এবং তার সঙ্গে যে সম্পর্ক, যদি কারোর বাবা হয় এখানে পিতা লিখবেন বা ফাদার লিখবেন, আর যদি স্বামী হয় এখানে হাজব্যান্ড লিখবেন। তারপর ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার রাজ্য, অর্থাৎ আপনার জেলার নাম এখানে লিখবেন। যাদের যে জেলা, আপনার উত্তর 24 পরগনা হলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যার যে জেলা সেই জেলার নাম এখানে লিখবেন, অর্থাৎ 2002 সালে যে জেলায় যে জায়গায় আপনার নামটা ছিল। তারপরে স্টেট, অর্থাৎ আপনার রাজ্যের নাম এখানে লিখবেন। আপনার যে রাজ্যের নাম থাকুক কোনো ব্যাপার না, আপনার যদি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে 2002 সালের ডিটেলস থাকে, সেখানে এখানে সেই রাজ্যের নাম এখানে লিখবেন। এবং আপনার এসি নাম্বার, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, অর্থাৎ বিধানসভার নাম এখানে লিখবেন। তারপর যেটা করা হচ্ছে যে এসি নাম্বার, এসি নাম্বার অর্থাৎ আমাদের ক্ষেত্রে যেমন তখন ছিল 92, তো এখানে আপনারা 92 এখানে লিখে দেবেন। ঠিক আছে, 92 লিখে দিলেন। তারপর পার্ট নাম্বার, এখানে আপনার যে পার্ট নাম্বার, অর্থাৎ 2002 সালে যে পার্ট নাম্বার ছিল, সেই পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে। আমাদের ক্ষেত্রে যেমন 185, আমি এখানে 185 লিখতে পারি, এখানে 185 আপনারা লিখে দেবেন। ঠিক আছে, তারপর যেটা করবেন, সেই সময় আপনার সিরিয়াল নাম্বার কত ছিল, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় আপনার সিরিয়াল নাম্বার কত ছিল, এখানে সিরিয়াল নাম্বার আপনার যা তাই আপনারা এখানে লিখে দেবেন। ঠিক আছে, এবারে যেটা বলবো, যে সমস্ত ভোটারের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই, তাদের বাবার নাম, মায়ের নাম বা ঠাকুমা ঠাকুরদার নাম আছে, তারা এই জায়গাটা ফিল আপ করবেন। এবং কিভাবে ফিল আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তার নাম এখানে লিখতে হবে, অর্থাৎ যার নাম আপনি বসাতে চাইছেন, আপনার ঠাকুরদার ঠাকুমা বা বাবার নাম, সেটা এখানে বসাতে হবে। তারপরে এপিক নাম্বার, তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার এখানে বসাতে হবে। রিলেটিভ নেম, তার যে বাবা, তার বাবার নাম এখানে লিখতে হবে। এবং রিলেশন, তার সঙ্গে এই ভোটারের সম্পর্ক কি, পিতা কি সেটা এখানে লিখতে হবে। তার যে এখানে ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ জেলার নাম লিখতে হবে। তার রাজ্যের নাম এখানে লিখতে হবে। তার বিধানসভার নাম এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার বাবা
বা ঠাকুরদার যার নাম আছে তার ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে, এবং তার এসি নাম্বার অর্থাৎ তার বিধানসভা নাম্বার এখানে লিখতে হবে, তার পার্ট নাম্বার লিখতে হবে এবং তার সিরিয়াল নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে এই জায়গাটা লেখা আছে সিগনেচার অর লেফট থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর অর এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার। এখানে উইথ ডেট, এখানে ওই ভোটারের আর কি সিগনেচার অথবা তার বৃদ্ধাঙ্গুলের ছাপ এখানে দিতে হবে, অথবা ওই ফ্যামিলির এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অর্থাৎ বয়স্ক কোনো ফ্যামিলি মেম্বার কিন্তু এখানে সই করতে পারে তারিখ দিয়ে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বাইরের রাজ্যে আছে তাদের কিন্তু তাদের পরিবারের কেউ সিগনেচার করে এখানে জমা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, আপনারা সই করে দেবেন তারিখ সহ। এবারে এখানে বলা হচ্ছে বিএলও সিগনেচার, অর্থাৎ বিএলও কে এখানে সিগনেচার বা সই করতে হবে। প্রত্যেক বিএলও এখানে সই করে দেবেন, এই ফর্মে আপনাদের সই করা থাকবে, সেটা বিএলওর দায়িত্ব। এবারে যেটা ভাইটাল ব্যাপার, যেটা আগে ছিল না, বেশ কিছু চেঞ্জেস এখানে বলছে, আগের ফর্মেও ছিল, এখানে যেটা বলা হচ্ছে একদম লাস্টে এখানে ডিক্লারেশন বলে একটা শীট থাকবে, ইনফরমেশন শীট। এখানে আপনার অস্পষ্ট, আপনারা হয়তো বুঝতে পারছেন না, এবার আমি দেখিয়ে দিচ্ছি। ইলেক্টরস ক্যান চেক দেয়ার নেম এন্ড দেয়ার প্যারেন্টস নেম ইন দ্য প্রিভিয়াস এসআর ইলেক্টর। অর্থাৎ আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, এই বিষয়টা আমি নিয়ে বলছি না। ভোটাররা তাদের নাম এবং তাদের বাবার নাম আগের এসআর তালিকায় অর্থাৎ 2002 সালের তালিকায় খুঁজে বার করতে হবে যে ওয়েবসাইট থেকে, সেটা এখানে বলা হচ্ছে। আপনারা এটা জানেন বলে আমি এটা বলছি না। এখানে যেটা নতুন একটা কথা বলছে, দেখুন এই যে ফর্মটা যেটা আপনার ডিক্লারেশনে দেওয়া থাকবে, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, এটা অস্পষ্ট আছে। এই যে পোরশনটা আপনারা যদি দেখেন, এখান থেকে যেটা লেখা আছে, যে এখান থেকে যেটা লেখা আছে এই জায়গাটায়, ইআরও উইল ইস্যু নোটিস টু দোজ ইলেক্টরস হুজ প্রিভিয়াস এসআর ইলেক্টর ডিটেলস প্রোভাইড ইন দ্য এনুমারেশন ফর্ম আর আইদার নট অ্যাভেলেবল or not matching with the database. Upon receipt or notice, elector to provide the documents based upon the following categories. এখানে যেটা বলা হচ্ছে, ইআরও কি করবেন, ওই সমস্ত ভোটারদেরকে নোটিশ দেবেন, তাদেরকে নোটিশ পাঠাবেন যাদের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে মিসম্যাচ হবে। 2025 সালের ভোটার তালিকায় নাম আছে, 2002 সালের যে ডিটেলস এনুমারেশন ফর্মে আপনারা দিচ্ছেন, ওই ডিটেলসটা যদি মিসম্যাচ হয় তাদেরকে কিন্তু নোটিশ দেবেন ইআরও। তাদেরকে নোটিশ দেবেন, তাদেরকে ডাকবেন, এবং এই নোটিশ দেওয়ার পরে তাদেরকে কি করতে হবে, নিচের এই ডকুমেন্ট গুলোর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট তাকে দেখাতে হবে। যাদেরকে নোটিশ দেবে তাদেরকে এই ডকুমেন্ট দেখাতে হবে। কি কি ডকুমেন্ট আমি আলোচনা করছি, আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম, যদি কোনো ভোটার 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু তার নিজের একটা ডকুমেন্ট দিতে হবে, নিজের ডকুমেন্ট কিন্তু এখানে দেখাতে হবে। সেই ডকুমেন্ট কি, ওই 11টা ডকুমেন্টের মধ্যে একটাই কিন্তু আপনাদের দেখাতে হবে, এবং সেই ডকুমেন্টে তার জন্ম তারিখ অথবা তার জন্মের স্থান উল্লেখ থাকবে, দেখাতে হবে। অর্থাৎ 1987 সালের 1 জুলাইয়ের আগে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু নিজের ডকুমেন্টই দেখাতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বারবার বলেছি। তারপরে 1987 সালের 1 জুলাইয়ের পর থেকে 2004 সালের 2 ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কি করতে হবে, নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে এবং বাবা বা মায়ের জন্য একটা ডকুমেন্ট দিতে হবে, এবং সেক্ষেত্রে যার যেটা জন্ম সেই জায়গায় কিন্তু এখানে টিক মারতে হবে। ঠিক আছে, তারপরে যেটা বলা হচ্ছে, আগের ভিডিওতে বলেছিলাম, 2004 সালের ডিসেম্বর মাসের 2 তারিখের পরে যাদের জন্ম, সেক্ষেত্রে তাদের নিজের জন্য একটা ডকুমেন্ট দিতে হচ্ছে, তার বাবার জন্য একটা ডকুমেন্ট দিতে হচ্ছে, এবং তার মায়ের জন্য একটা ডকুমেন্ট দিতে হচ্ছে, এবং তাদের কিন্তু এই জায়গায় টিক মারতে হবে। ঠিক আছে, টিক মারাটা আগে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের। এবারে দেখুন, আমি দেখাবো যে ডকুমেন্ট কি কি লাগবে, যেটা নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কি কি ডকুমেন্ট লাগবে। এখানে কিন্তু আর কোনো কনফিউশন নেই, আজকে কিন্তু একদম স্পষ্ট ডকুমেন্ট নিয়ে আলোচনা করে দিয়েছেন, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেই ডকুমেন্টগুলোই আছে এবং যা যা বলেছিলাম। দেখুন এখানে এনি আইডেন্টি কার্ড, পেনশন পেমেন্ট কার্ড, যেটা বলেছিলাম পেনশন ভুক্তভোগী যারা সরকারি চাকরি করতেন, তাদের যে আইডি কার্ড বা তাদের পেনশন যে কার্ড, সেই কার্ড থাকলে কিন্তু দেওয়া যাবে। তারপর যেটা বলা হচ্ছে, এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট document issued by the government bank, অর্থাৎ 1987 সালের জুলাই মাসের আগে যদি কারোর কোনো আইডেন্টি কার্ড থাকে সরকার দ্বারা, অর্থাৎ ব্যাংকের বই থাকে, পোস্ট অফিসের বই বা এলআইসির কাগজ যদি থাকে, সেই কাগজ এখানে আপনারা দেখাতে পারবেন। আপনাদের বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি থাকে দেখাতে পারবেন, পাসপোর্ট দেখাতে পারবেন, ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট এখানে দেখাতে পারবেন, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট স্টেট অথরিটি। তারপরে যেটা বলা হচ্ছে, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, সেটা দেখালে চলবে। তারপরে ফরেস্ট রাইট সার্টিফিকেট, এটা তো সব আমাদের নেই, এটা ভেবে লাভ নেই। তারপর কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি এসসি এসটি সার্টিফিকেট। তারপরে এনআরসি সার্টিফিকেট, যেখানে এনআরসি হয়েছে এনআরসি সার্টিফিকেট দেখালে হবে। ফ্যামিলি রেজিস্টার্ড সার্টিফিকেট, যেটা আমাদের এখানে নেই, ভেবে লাভ নেই।
এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, এটা দেখাতে পারবেন। আর একটা যেটা বলেছিলাম আধার কার্ড, এই আধার কার্ড দেখাবেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু যেটা আমি বলেছিলাম তাদের আধার অ্যাক্ট 9, যেটা আধার অ্যাক্ট 9 সেটা অনুযায়ী কিন্তু তাদেরকে ডাকা হবে। অর্থাৎ যারা আধার কার্ড দেবেন তাদেরকে কিন্তু ইআরও বা এইআরও ডাকবেন এবং তাদেরকে তদন্ত করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন সবকিছু ঠিকঠাক হয়ে, যদি তিনি মনে করেন না এনাদের সবকিছু ঠিকঠাক আছে, তাহলেই কিন্তু তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে। আর একটা বিষয় আমি বলি, যাদের বয়স 40 বছরের উপরে, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম থাকার দরকার ছিল কিন্তু 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদেরকেও কিন্তু নির্বাচন কমিশন ডেকে পাঠাবেন, আজকে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে। যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকার কথা ছিল কিন্তু নেই, তাদেরকে কিন্তু ডাকবে এবং তাদেরকে জিজ্ঞাসা করবে যে ওই সময় তোমরা কোথায় ছিলে, কেন তোমাদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, এটাও কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট তাদের কাছ থেকে চাওয়া হবে। সেটাও কিন্তু আজকে নির্বাচন কমিশন একদম নিশ্চিত করে দিয়েছেন। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শেষ করি।